শনিবার গভীর রাত থেকে এই দুদেশের মধ্যে টানাপোড়েন চলছে, একের পর এক মিসাইল হানার ছবি তা ইতিমধ্যেই আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় এবং গোটা দেশের বিভিন্ন প্রান্তে, গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে সেই ছবি। 48 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত এই দুদেশের মধ্যে যে প্রবল সংঘাত, সেই সংঘাত এই মুহূর্তে জারি রয়েছে এবং এই সংঘাত জারি থাকার ফলে তেহরানের প্রতিরক্ষা মন্ত্রক, যাকে লক্ষ্য করে হামলার খবর ইসরায়েলের তরফ থেকে দাবি করা হচ্ছে, তেহরান এবং বুশের যে তেল ডিপো সেখানে চলেছে হামলা চালানো হয়েছে গ্যাস শোধনাগার সহ 150টিরও বেশি জায়গায়। ফলত এখনো পর্যন্ত যা পরিসংখ্যান আমরা পাচ্ছি তাতে 138 জন ইরানি এবং 5 জন ইসরায়েলি যারা নিহত হয়েছেন। আর এই গোটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেটা বলছিলাম যে ভারতের কাছেও এই মুহূর্তে অথবা বিশ্বের দরবারেও খুব স্বাভাবিকভাবে একখানা বড়সড় গভীর চিন্তা, কারণ ক্রুড অয়েলের দাম যেভাবে তা বাড়তে চলেছে এবং আপনারা জানেন ইরানের যে তেল সংশোধনাগারগুলো রয়েছে যেখান থেকে ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে তেল সরবরাহ হয়, ফলত সেই জায়গায় অর্থনৈতিক দিক যেমন একদিকে রয়েছে, অন্যদিকে দাঁড়িয়ে জ্বালানি তেল সহ অন্যান্য তেলের যা পরিস্থিতি তৈরি হবে, এর আগেও যখন কনফ্লিক্ট তৈরি হয় দুদেশের মধ্যে ঠিক একইভাবেই তেলের দাম বিশ্বের বাজারে প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল। ফলত এখন এই মুহূর্তে কি অবস্থা হবে, যা সংঘাত এই মুহূর্তে চলছে। শুভাশিস ব্যানার্জি কূটনৈতিক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। আলোচনায় যাব নিউজরুম থেকে শুভাশিসদার কাছে। শুভাশিসদা, পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে তাতে ভারতের কাছে কতটা অশরীর সংকেত আগামী সময় হবে বলে আপনি মনে করছেন? এখনো পর্যন্ত যা অবস্থা, কি দেখছেন? দেখুন মণিবাবু, আমি সবসময় বিশ্বাস করি পজিটিভ মাইন্ডসেটে। আমাদের ইন দ্য ফিল্ড অফ স্ট্র্যাটেজিক ডিপ্লোমেসি আমরা চেষ্টা করি সবসময় এমন একটা বার্তা বা এমন একটা জিনিসকে কালচার করতে যেটা পজিটিভ ভাইব তৈরি করে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে ভারতবর্ষকে এখন যে সিচুয়েশনটা আছে, অবভিয়াসলি সেটার মারাত্মক রকম একটা অ্যানালাইসিস চলছে। তবে আমাদের রিকভারি করার জন্য কি করা দরকার সেটাকে আমরা যদি ভেবে রাখি, তাহলে আমরা খুব ভালো মতো এটাকে ব্যালেন্স করতে পারবো। এটার একটা পজিটিভ দিক হচ্ছে এটা যে আমরা কোনোভাবে ডাইরেক্টলি ইনভলভ নই, আর আমরা যে ইনডাইরেক্টলি ইনভলভমেন্টটা যেটা আমাদের এফেক্ট করতে পারে সেটাকে কাউন্টার করার জন্য আমাদের মাল্টি লেয়ার বা মাল্টি ডাইমেনশনাল স্ট্র্যাটেজি বানাতে হবে রিগার্ডিং অ্যাবজর্পশন অফ অয়েল। আমরা যে জায়গা থেকে যে যে জিনিসগুলো নিচ্ছিলাম, ধরুন কারুর থেকে আমরা প্রতি মাসে 100 টাকা করে নিই, সেখানে আমাদের 10 টাকা করে 10 জায়গা থেকে নেবার প্ল্যান করতে হবে। কারণ যদি স্মল পকেটস এর উপরে আমরা ডিপেন্ডেন্ট থাকি, তাহলে আমরা অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমরা এই অয়েল হাইক বা অয়েল প্রাইসের যে হাইকটাকে আমরা এক্সপেক্ট করবো, উইচ ইজ ভেরি ন্যাচারাল টু কাম, সেটাকে আমরা তত এফেক্টিভলি কাউন্টার করতে পারবো। যদি আমরা একটা সেক্টরের উপরে প্রচন্ড রকম ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, তাহলে কিন্তু এটার আঘাতটা ভীষণ বড় সড়ো আসতে চলেছে। এবং শুধু তাই নয়, এই আঘাতটাকে রিকভার করতে গেলে আমাদের আরো অনেক সেক্টরের উপরে আঘাত আসবে, যে আঘাতটা কিন্তু আমরা শুধুমাত্র কোলাটারাল ড্যামেজ বলে মুখ সরিয়ে নিতে পারবো না। সুতরাং উই হ্যাভ টু বি ভেরি ভেরি কশাস অ্যাট দিস পয়েন্ট অফ টাইম অ্যান্ড স্ট্র্যাটেজিক্যালি আমাদের যত দেশের সম্বন্ধে সম্পর্ক আছে, যে যে দেশ থেকে আমরা অয়েলগুলোকে আনাতে পারি, সেইগুলোর রিজার্ভস আমাদের কি কি আছে, এই টোটাল একটা অ্যানালিটিক্স আমাদের করাটার প্রয়োজনীয়তা এসে গেছে এবং এটা খুব তাড়াতাড়ি করতে হবে আমাদের, বিফোর দ্য সিচুয়েশন গোজ আউট অফ হ্যান্ড। শুভাশিস দা, আমি দেখতে পাচ্ছিলাম এই ব্রেন্ট ক্রুড অয়েল যার দাম এই $78 কাছাকাছি সেটা চলে গিয়েছে এবং আপাততভাবে 11% গত দুদিনে তেলের দাম বেড়েছে। এবং এই সংঘাত যদি চলে তাহলে পরে জানা যাচ্ছে ব্রেন্টের অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু $100 থেকে $120 পৌঁছতে পারে। হিউজ বাড়বে এবং এটা শুধু বাড়াটাই বড় কথা নয়, তার থেকেও বড় কথা হচ্ছে আমরা এটাকে কাউন্টার করার জন্য, দেখুন রিজার্ভস আমাদের খুলতে লাগবে, রিজার্ভস আমাদের ইউজ করতে লাগবে এবং সেইখানে শুধু রিজার্ভস ইউজ করলে হবে না, এখানে আমাদের এমন বহু দেশের সাথে আবার রিঅ্যালাইনমেন্টও করতে হতে পারে, which includes ইউনাইটেড স্টেটস অলসো, যেখানে আমাদের আজকের ডেটে দাঁড়িয়ে যে রিকোয়ারমেন্টটা আছে সেই রিকোয়ারমেন্টটা আমাদের ফুলফিল করতে হবে। যদি এটা আকাশ ছোঁয়া দাম হয়ে যায়, সেটা কিন্তু জেনারেল মানুষ যখনই অ্যাফোর্ড করতে পারবে না, তখনই কিন্তু আমাদের এখানে সিভিল ডিসোবিডিয়েন্স বলবো না, কিন্তু সিভিল ডিসিপ্লিনারি প্রবলেমস হবে এবং এই সিভিল ডিসিপ্লিনারি প্রবলেমসটা কিন্তু গভর্নমেন্টকে ডাইরেক্টলি এফেক্ট করবে। সুতরাং এখানে প্রতিটা প্রবলেম ইন্টারলিঙ্কড, আমাদের সেটা ভেবে চিনতে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে, বিকজ এইগুলো মানুষের জীবন এবং মানুষের দৈনন্দিন ডিমান্ডসের সাথে ডাইরেক্টলি লিঙ্ক। সুতরাং আমাদের রিজার্ভস যেরকম বুঝতে হবে, আমাদের মাল্টি ডাইমেনশনাল বিভিন্ন রকম রিলেশনশিপ যেগুলো আছে সেগুলোকে ইউটিলাইজ করে আমরা কি করে আরো পকেটস গুলোকে ইনভলভ করতে পারবো রিগার্ডিং অয়েল, নট জাস্ট ক্রুড বাট অল কাইন্ড অফ অয়েল, যেগুলোকে আমরা ইউজ করতে পারবো, সেই রাস্তাটাকে নিয়ে আমাদের ভাবনা চিন্তা খুব তাড়াতাড়ি করতে হবে এবং সেটাকে আমাদের ফ্রিজ করতে হবে।
এক্স্যাক্টলি। এবং আপনি যে জায়গাটা বলছিলেন এক্ষেত্রে ভারত খুব স্বাভাবিকভাবে স্ট্র্যাটেজিক্যালি এই চাবাহার বন্দর সেটা তৈরি করার পেছনে কি কারণ সেটা স্যার আপনি জানেন। ফলত এই জায়গায় দাঁড়িয়ে যদি এক্ষেত্রে মানে অন্তত পক্ষে যদি মানে যুদ্ধের সময় ইসরায়েলি বায়ুসেনা নিশানা যদি করে তাহলে পরে তো জলে যেতে পারে এই বন্দরটি বলে আপনি কি মনে করছেন তাই? অ্যাবসলিউটলি দেখুন, আমার খুব ব্যক্তিগতভাবে খুব অবাক লাগছে ইসরায়েল অ্যাটাকস গুলোকে নিয়ে। তার কারণটা হচ্ছে ইসরায়েল একটা দর্শনের বিরোধিতা করে অ্যাটাক গুলো স্টার্ট করেছিল, এবং তারা যে অ্যাটাক গুলো করেছিল তাতে একটা কথা ছিল যে হ্যাঁ, ইরান যে নিউক্লিয়ার প্রোগ্রাম গুলো প্র্যাকটিস করছে সেগুলো অ্যাকচুয়ালি বহু রকমের টেররিস্ট অর্গানাইজেশনদের নিউক্লিয়ার পাওয়ার পৌঁছে দেওয়ার জন্য সেটার বিরোধিতা করে অ্যাকশনটা স্টার্ট করেছিল, উইচ ওয়াজ ভেরি মাচ ওয়েলকাম ফর দ্য ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যেভাবে ন্যাচারাল রিসোর্স গুলোকে নষ্ট করছে, যেভাবে দিনের পর দিন এই কন্টিনিউয়াস অ্যাটাকের মধ্যে দিয়ে ইকোনমিক করিডোর গুলোকে নষ্ট করছে, সেখানে আমার একটা প্রশ্ন মনের মধ্যে জাগছে ন্যাচারালি, সেটা হলো যে ইসরায়েলের তাহলে এই অ্যাটাক গুলোর পিছনে দর্শন কোথায় গেল? কেন ইসরায়েল আজকের ডেটে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, যেটাকে আমি সোজা কথায় ম্যাচিওর ডিপ্লোমেসি কখনোই বলবো না। স্ট্র্যাটেজিক্যালি আমার কোথাও গিয়ে মনে হচ্ছে ইট ইজ মোর অফ অ্যাড্রিনালাইন রাশ দ্যান এনিথিং এলস। কারণ এই যে জিনিসগুলোকে তারা অ্যাটাক করছে, দিজ আর ইকোনমিক করিডোরস। পরবর্তীকালে এটা বিশ্বের বহু দেশকে সার্ভ করতে পারে, এখানে ব্যবসার জায়গা, এটা ট্রানজাকশনাল স্পেসেস। আমি যদি বাজারে বোম মারতে থাকি তাহলে তো ভাই ব্যবসা হবে না, ব্যবসা না হলে কোনো কিছু ক্রয় বিক্রয় হবে না, ক্রয় বিক্রয় না হলে মানুষ খাবে কি? সাধারণ মানুষ মারা যাবে। তাহলে তো টেররিস্টরা যে জিনিসপত্রগুলো কিনছিল সেইগুলোকে দিয়ে যখন অন্য দেশের উপরে অ্যাপ্লাই করছিল, তারাও তো সাধারণ মানুষকে মারারই প্ল্যান করছিল। সুতরাং আই ডোন্ট ফাইন্ড এ ডিফারেন্স ইন লজিক ইন বোথ অফ দেম। দুজনে একই কাজ করছে, একজন লং টার্ম এফেক্টের জন্য করছে, একজন ডাইরেক্ট এফেক্টের জন্য করছে। আমি কোথাও গিয়ে এই ইসরায়েল অ্যান্ড ইরান বোথ অফ দেম এই অ্যাটাকটার মধ্যে আমি লজিক্যাল এক্সিস্টেন্সের জায়গায় প্রচন্ড ইম্যাচুরিটি দেখতে পাচ্ছি। কারণ আমার মনে হচ্ছে কোথাও গিয়ে একটা রাগ আছে, কোথাও গিয়ে একটা অ্যাগ্রেশন আছে, যে অ্যাগ্রেশন আর রাগটাকে কোনোভাবে টেবিলে নেগোশিয়েট করাটা ভীষণভাবে প্রয়োজনীয়। আদারওয়াইজ এমন বহু দেশ সাফার করতে পারে যারা ওই কন্টিনেন্টেই বিলং করে না, এমন বহু দেশ সাফার করতে পারে যাদের সাথে এই ঘটনাগুলোর কোনো ডাইরেক্ট মানে লিঙ্কেজই নেই। সুতরাং দে হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস, যে এই ধরনের মাথা গরম করে দিনের পর দিন যদি আমরা একে অপরকে অ্যাটাক করি, উই আর অ্যাকচুয়ালি স্পয়েলিং রিসোর্স। ইসরায়েল যে করছে সেটাও ইরানের রিসোর্স নষ্ট করছে, ইরান যেটা করছে সেটাও ইসরায়েলের রিসোর্স নষ্ট করছে। সুতরাং রিসোর্স নষ্ট করাটা কোনোদিনই কোনো ওয়ারফেয়ারের একটা অঙ্গ হতে পারে না, বিকজ ইট হ্যাজ নাথিং টু ডু উইথ মিলিটারি ডিসিপ্লিন। এই গোটা ব্যাপারটা হচ্ছে সাধারণ মানুষ সাফার করতে চলেছে, নো ম্যাটার ওয়্যার, নো ম্যাটার হোয়াট। দিস ইজ নট এক্সপেক্টেড। খুব স্বাভাবিক সুভাষিস দা, আপনি সঙ্গে থাকুন। মানে আমরা এই আলোচনা করতে করতে আমি দুদেশের মধ্যে একটু আপনাদেরকে এটাও জানিয়ে রাখবার চেষ্টা করি, গ্রাফিক্যালি আপনাদেরকে একটু দেখাবারও চেষ্টা করি যে এই দুদেশের আপাততভাবে শক্তি বা স্ট্রেংথ যেটা আমরা প্রতি সময় আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি, একটু গ্রাফিক্যালি সেটা আপনাদেরকে দেখা। আমি শুরুটা করি ইরানকে দিয়ে, যা যা ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। ইরান যেখানে সক্রিয় সেনা রয়েছে 6,10,000, এবং এই যে সামরিক শক্তি ইরানের সেনাবাহিনীতে 3,50,000 তার সংখ্যা। এছাড়াও IRGC-তে 1,90,000, নৌবাহিনী সেখানে 18,000, বিমান বাহিনীতে 37,000, বিমান প্রতিরক্ষায় 15,000 সদস্য রয়েছে, এবং ইরানের এই রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যাই রয়েছে 3,50,000-এর কাছাকাছি। 18 বছরের বেশি বয়সী পুরুষদের যুদ্ধে অংশ নেওয়া আবার বাধ্যতামূলক। ফলত শক্তি বা দাপট সেই জায়গায় একদিকে যখন ইরান, যার সংখ্যাটা আপনাদেরকে জানাচ্ছিলাম সামরিক শক্তির দিক থেকে, অন্যদিকে দাঁড়িয়ে ইসরায়েল, একটু সেটাও আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। ইসরায়েলের সেখানে সক্রিয় সেনার সংখ্যা জানতে পারছি আমরা 1,69,500, ইসরায়েলের সেনাবাহিনীতে 1,26,000, নৌবাহিনীতে 9,500, বিমান বাহিনীতে 34,000, ইসরায়েলের রিজার্ভ বাহিনীর সংখ্যা রয়েছে 4,65,000। 18 বছরের বেশি বয়সী নারী ও পুরুষের যুদ্ধে অংশ নেওয়া বাধ্যতামূলক। ফলত এটা হচ্ছে সামরিক শক্তির নিরিখের জায়গাটা। আমরা ডেফিনেটলি সুভাষিসদার কাছে আসবো, কারণ মধ্যপ্রাচ্যের যে দেশগুলি রয়েছে কত বৃহত্তরতার এফেক্ট পড়তে চলেছে সেটা সুভাষিসদা বলছিলেন, এবং এই জায়গায় আলোচনার মাধ্যমে যদি এখনই না আয়ত্তে আনা যায় পরিস্থিতি, তাহলে একটা বৃহত্তর অবস্থায় যেতে পারে গোটা অবস্থান, এমনটাই কিন্তু দিক নির্ণয় করছে। ইরান যদি কোনোভাবে হামলা চালায় আমেরিকার ওপর, তাহলে পরে কিন্তু আমেরিকাও ছেড়ে কথা বলবে না, তছনছ করে দেওয়া হবে। ইতিমধ্যে একটি থ্রেট আমরা এক্সপোস্টে পাচ্ছি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টের এই মুহূর্তের বড় পোস্ট আপনাদেরকে জানাচ্ছি। গুরুত্বপূর্ণ খবর জানাই মুহূর্তে, ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল।
আমেরিকা কিছু তার করার ছিল না দাবি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প, ইরান যদি কোনোভাবে আমেরিকার ওপর হামলা চালায় তাহলে তছনছ করে দেওয়া হবে, এমন প্রত্যাঘাত করা হবে যা আগে হয়নি। দুদেশের মধ্যে সমঝোতার প্রস্তাব ফের আরো একবার দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্পের এই দাবি আগামী সময় আমরা জানি না কোন পরিস্থিতি তৈরি করতে পারে। তবে আবারও আরো এক চরম হুঁশিয়ারি এই মুহূর্তে এক্সপোস্ট আপনাদের দেখাই, এক্সপোস্ট ডোনাল্ড ট্রাম্পের, মার্কিন প্রেসিডেন্টের এক্সপোস্ট স্ক্রিনে এই মুহূর্তে দেখাবো আপনাদেরকে। এই দেখুন ডোনাল্ড ট্রাম্পের এক্সপোস্ট। ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট করলেন তাতে খুব সুস্পষ্টভাবে আরো একবার প্রচন্ড হুমকির জায়গা স্পষ্ট করেছেন। এই ছবি কোন জায়গায় যেতে পারে, যে পরিস্থিতি চলছে তাতে এক্ষেত্রেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটা গুরুত্বপূর্ণ মন্তব্য রাখলেন। সুভাষিসদার কাছে আসবো ঠিক এই জায়গায়। সুভাষিসদা, কি মনে করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আবারও চরম হুঁশিয়ারি কার্যত? মনিবাদা একটু লাইট করে বলি কিছু কথা, দুটো কথা। হ্যাঁ, একটা হচ্ছে একটা ধরো একটা সুরার দোকান আছে, মদের দোকান আর কি, সোজা ভাষায় বলতে গেলে। তো সেই মদের দোকানের মালিক বেরিয়ে এসে একটা মাতালকে বলছে তুমি মদ খেয়ে মাতলামো করে, লজ্জা করে না? আর তখন বাকি মাতালরা এসে বলছে না এই মারপিটটা লেগে গেছে তো, এবার বাকি মাতালরা ঢুকে গিয়ে মদের দোকানে এসে বলছে আমরা মদের দোকানটা বাঁচাবো, কেউ কিছু করুক না করুক, এবং আমরা মদের দোকানকে শিক্ষা দেবো যে মদ বিক্রি করা কত খারাপ জিনিস। সুতরাং এটা হচ্ছে সেরকম একটা জিনিস। এই যে ডোনাল্ড ট্রাম্প যে বারবার বলছে যে আমরা ইরানকে আক্রমণ করে দেবো যদি কোনো আমেরিকানসদের উপর হাত পড়ে, পয়েন্টটা হচ্ছে কোথাও গিয়ে আমার যেন এটা শুনতে লাগছে যে প্লিজ ইরান অ্যাটাক ওয়ান আমেরিকান অ্যাট লিস্ট, মানে যাতে করে এই 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 লাইসেন্সটা খুব দরকার ডোনাল্ড ট্রাম্পের, যে আমেরিকা যাতে ইরানের ভিতরে ঢুকে পড়তে পারে। আর ঢুকে পড়লেই আমেরিকা খুব ভালো মতো জানে কি করে তেলের খনিগুলোকে সামলে রাখতে হয়, কারণ আমেরিকা তো খুব সৎ চরিত্রের একটি মানুষ, এবং তেলের খনি পেলে তাদের মানে সৎ চরিত্রটা আরো বেরিয়ে আসে বাইরে। তো সুতরাং এই যে ইরানে ওরা ঢুকবে, তখন ইরানের মানুষজনকে যেরকম ওরা আফগানিস্তানে সেবা করে এসছে, যেরকম ওরা ইরাকে সেবা করে এসছে, যেরকম ভাবে ইরানের সেবাটা ওদের পরিপূর্ণ হয়নি। মানে সুভাষিসদা, বার্তার তো একটা ভ্যারিয়েশন হয়। মানে এর আগে পেহেলগাম নিয়েও খুব স্বাভাবিকভাবে ভারতকে বার্তা দিয়েছিলেন পাকিস্তানের এগেন্স্টে, যখন যে পরিস্থিতি তৈরি হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের বার্তা আমরা পেয়েছিলাম। আলোচনা ডেফিনেটলি সেই জায়গায় একটা বার্তা থাকতে পারে, কিন্তু যে ভাষায় বা যে ধরনের বক্তব্য তিনি রাখলেন ডোনাল্ড ট্রাম্পের এবারেরটাতে, তাতে কি মনে করা হয়? আমি সত্যি কথা বলছি, আমি ডোনাল্ড ট্রাম্পের মতো এত লাইট হার্টেড প্রেসিডেন্ট খুব কম দেখেছি আমেরিকায়। এবং আমার কোথাও গিয়ে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যত না বাকি রাষ্ট্র নেতাদের চেয়ার নিয়ে টানাটানি করছেন, তার থেকে বেশি উনার কথাবার্তাগুলো আমার মনে হচ্ছে কপিল শর্মাকে বিপদে ফেলতে পারে, কারণ উনার প্রফেশনটা বিপদে পড়তে পারে। বাকি কারোর পড়লো কি পড়লো না কথা নয়। আর দ্বিতীয় কথা যেটা আমার বারবারই মনে হচ্ছে, উনাকে আমার মনে হয় বিশ্ব রাজনীতির, আধুনিক জগতে বিশ্ব রাজনীতির বিরিঞ্চি বাবা। যাই ঘটছে, যেখানেই ঘটছে, সবই আমার জন্য ঘটছে, আমিই ঘটাচ্ছি, এরকম একটা ব্যাপার ওর মধ্যে মেগালোম্যানিয়া ক্যারেক্টার চলছে। যেখানে সেখানে উনি একটা প্রাইভেট লিমিটেড খুলে রেখেছেন, যেখানে সেখানে উনি একটা শান্তি খেলা চলছে, আমি শান্তি সৃষ্টি করব, আমি শান্তি প্রক্রিয়া চালু করব, আমি যুদ্ধ করব, আমি নিধন করব সব অন্যায়ের। এই যে কনসেপ্ট গুলো উনি বোঝাতে চেষ্টা করছে, ভারতবর্ষ শুধু না পৃথিবী অনেকটা এগিয়ে গেছে এখান থেকে। এবং মনে হয় না, একটা কথা আপনাকে আমি বলছি আজকে এই চ্যানেলে, সেটা হচ্ছে আপনি শুধু আজকে আপনার আর আমার কথা হচ্ছে আজকে ডেটটা কত এক্স্যাক্টলি, আজকে আমি আমাদের ডেটটা কত, 15 তারিখ সুভাষিস দা, আজকে 15 জুন। আমি আপনাকে একটা ডেট, আমি আজকে অন স্ক্রিন একটা আপনাকে ডেট বলে দিচ্ছি, জুলাই মাসটাকে শেষ হতে দিন, ওকে, ব্রিক্স এর সম্মেলনটা রিওতে হয়ে যেতে দিন, তারপরে দেখুন যে কিরকম অদ্ভুত ভাবে একটা শান্তির জল বহু দেশের উপরে ছিটিয়ে দেওয়া হবে। তার কারণটা হচ্ছে যত আনস্টেবল কন্ডিশন প্রিভেল করবে, যত সামরিক কন্ডিশন প্রিভেল করবে, যত অ্যালাইরা ইনভলভ থাকবে ইন নন কোঅপারেটিভ মেজার্স, তত দুর্বল হতে থাকবে ব্রিক্স এর কনফারেন্স। যত ব্রিক্স এর কনফারেন্স দুর্বল হতে থাকবে, তত পাওয়ারফুল হতে থাকবে ইউরোপিয়ান ইউনিয়ন, তত পাওয়ারফুল হতে থাকবে সো কল্ড ওয়ার্ল্ড অর্গানাইজেশনস লাইক ইউনাইটেড নেশনস। যত এরা পাওয়ারফুল হতে থাকবে, তত অস্ত্র ব্যবসা চলবে নেটোর, তত অস্ত্র ব্যবসা চলবে ইউনাইটেড স্টেটসের। এবং তার জন্য এই কনফ্লিক্ট গুলো বারংবার বাড়ানো হচ্ছে। মে ইট বি ইন্ডিয়া পাকিস্তান কন্টিনিউইটি, মে ইট বি চায়না তাইওয়ান, মে ইট বি ইউক্রেন রাশিয়া, মে ইট বি ইসরায়েল ইরান, এই সব কিছুর পিছনে একটাই কারণ ভীষণ ভাবে আছে, বিকজ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ স্কেয়ার্ড, ভীষণ ভাবে চিন্তিত,
ভীষণভাবে ভয়ভীত, বিকজ একটা জিনিস ঘটলেও ঘটতে পারে এই ব্রিক্সে, যদি সেটা ঘটে ব্যবসায়িক মহল যেটা গোটা পৃথিবীতে তৈরি হচ্ছে, তার যে মাসনাতে বসার চেষ্টা করেছে ইউনাইটেড স্টেটস ফর দ্য পাস্ট 2 ডিকেডস, সেখান থেকে এক ধাক্কা একদম নিচে এসে পড়বে, এবং সেই নিচে এসে পড়ার ভয়টাতেই তারা এই কনফ্লিক্ট গুলোতে হাওয়া দিয়ে যাচ্ছে এবং ঘি ঢেলে যাচ্ছে পরের পর। তাহলে কি এই বার্তা যদি কখনো বুমেরাং হয়, মানে তছনছ করে দেওয়া হবে ইরান যদি হামলা চালায় আমেরিকার ওপর, এই বার্তা যদি কোনোভাবে বুমেরাং হয়, তাহলে পরে তো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। মানে এগুলো কি উস্কে দেওয়া হচ্ছে কার্যত, আপনি মনে করছেন? অ্যাবসলিউটলি উস্কে দেওয়া হচ্ছে, এবং একটা যদি সুযোগ পায়, আমি তোমাকে বলছি ওরা ইরানকে পেনিট্রেট করবে, এবং ইরানকে পেনিট্রেট করে ইরানকে সামরিক শিক্ষা দিয়ে ওনারা ওখান থেকে বেরোবে না। তুমি আজ অব্দি ইতিহাস দেখো দাদা, ইউ উইল ফাইন্ড ইট যে ওয়্যার এভার দে হ্যাভ এন্টার্ড, দে হ্যাভ নট লেফট দ্যাট প্লেস। কোনোদিন কোনো জায়গায় গেছে, কোনো কনফ্লিক্ট হয়েছে, ঢুকেছে, বেরোয়নি, সেখানকার ন্যাচারাল রিসোর্স, সেখানকার তেল, সেখানকার সমস্ত জিনিস চুরি করেছে, দিনের পর দিন সেটাকে শুষে তার ইকোনমিটাকে একদম ধূলিসাৎ করে দিয়েছে, ধূলিসাৎ করে বলেছে না এবার তোমরা শান্তিতে সরকার গঠন করো এবং তোমরা শান্তিতে বসবাস করো, আমরা চললাম, দেশটাকে আমরা বাঁচিয়ে দিলাম। এই নাটক করে তারা বেরিয়ে গেছে। মে ইট বি জর্জ বুশ, মে ইট বি বারাক ওবামা, মে ইট বি বিল ক্লিন্টন, মে ইট বি জো বাইডেন, মে ইট বি ডোনাল্ড ট্রাম্প। এইটা হচ্ছে থিওরি অফ আমেরিকা, এটা হচ্ছে থিওরি অফ আমেরিকান ডিপ্লোমেসি, এবং এই ঘটনাটায় আমেরিকা প্রথমবার কাউন্টার ফিট পাচ্ছে। তারা প্রথমবার এমন কিছু অর্গানাইজেশনের সৃষ্টি পাচ্ছে, যেই অর্গানাইজেশন গুলো যদি দিনের সাথে সাথে আরো শক্তিশালী হয়, তাহলে এই আমেরিকান ভার্ডিক্ট অফ দ্য ওয়ার্ল্ড, যেখানে তারা বারংবার পৃথিবীকে পরিচালনা করছে এরকম একটা মানে সেজে গুজে বসে থাকে, সেই জায়গাটা ধূলিসাৎ হয়ে যাওয়ার প্রবণতা। এবং তোমাকে আমি আরেকটা ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, এই যে নেটো দিনের পর দিন যে ঘটনাটা ঘটিয়ে গেছে পৃথিবীকে, যে আমরা মাসেল পাওয়ার্স গুলোকে এক জায়গায় নিয়ে, মিলিটারি পাওয়ার্স গুলোকে এক জায়গায় নিয়ে আমরা সবাইকে চমকে বেড়াবো, সেইটাকেও ব্রিক্সে কাউন্টার করে দেওয়া হতে পারে। এমনও সময় আসতে পারে যে ব্রিক্স তো এমন একটা সংগঠনের সৃষ্টি করলো, যেই সংগঠনটা মিলিটারি ওয়াইজ কোঅপারেটিভ ইন্ডেক্স তৈরি করবে, মানে যে যেমন নেটো আছে, যাদের মিলিটারি আছে তারা কোঅপারেটিভ ভাবে একটা বডি হিসেবে আছে, যেরকম ব্রিক্সের এরকম একটা কোঅপারেটিভ ইন্ডেক্স তৈরি হতে পারে মিলিটারি ওয়াইজ। যদি সেটা হয়, ইট ইজ এগেইন গোইং টু বি আ ভেরি ভেরি বিগ ব্লো টু ইউনাইটেড নেশনস এন্ড ভেরি বিগ ব্লো টু ইউনাইটেড স্টেটস। একদম সুভাষিস দা, অসংখ্য ধন্যবাদ জানাবো যে আলোচনায় আপনি যে ধরনের গোটা পরিস্থিতি সম্বন্ধে আমাদেরকে ওয়াকিবহাল করলেন। অবশ্যই নজর থাকবে গোটা পরিস্থিতি দুদেশের মধ্যে কোন জায়গায় যাচ্ছে, আর এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য কি উস্কাবে, কতটা কি এফেক্ট দেবে, তার দিকে আমাদের নজর থাকবে। সময় নেই, তাই শেষ করতে হচ্ছে। এখান থেকে নিউজ রুম, অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক সিএনএ।